তার মধ্যে তোরা দেখবি তোদের সূচিপত্রতে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, তার মধ্যে সমস্থিতির ধারণা পড়িয়েছিলাম। আমি জানি সমস্থিতির ধারণা অনলাইনে এরকম ভাবে কি যেন কিসে পড়ালাম, গুগল মিটে, ওটা সম্ভব নয়। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যারা সরকারি নির্দেশ ছিল তোদেরকে গুগল মিটে পড়িয়েছি, ভাঁজ যুক্তি, যেখানে প্রত্যেকটা ছত্রে ছত্রে ছবি আছে, ফলে সেটাও সম্ভব নয়। এটা আমি পরে আবার আলোচনা করব, কারণ ছবিগুলো দেখিয়ে যে কোনটা পড়িয়েছি সেটা জানা দরকার আছে। এরপরে আজকে যেটা আলোচনা করব সেটা তোদের একটু ক্লাস 10-এ পড়ে এসেছিস, আবহাওয়া ও জলবায়ু। এখানে 10-এ পড়ে এলেও তোরা আবহাওয়া জলবায়ু সৌর বিকিরণ কি পড়েছিস, আগত সৌর বিকিরণ, সূর্যরশ্মি তাপীয় ফল, মনে পড়ছে? একটু একটু মনে পড়ছে, হ্যাঁ কি না? আচ্ছা, যদি মনে না পড়ে, উষ্ণতার অনুভূমিক উল্লম্ব বণ্টনে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, একটু হ্যাঁ বললে ভালো লাগবে আমার। নামগুলো চেনা তো? সেই অনলাইন গুগল মিটে দেখছি সব স্পিকার অফ আর ভিডিও অফ। এখানে তো আমার মুখের সামনে তোদের মুখ অফ হয়ে যায়। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার পড়েছি, সেটা আমাকে করতে পড়। তারপরে উষ্ণতা বণ্টনের তারতম্যের কারণ সমূহ, বৈপরীত্য, উত্তাপ, এই অবধি তোরা হচ্ছে ক্লাস 10-এ ভালো করে পড়েছিস। যেটা পড়িসনি বায়ু সঞ্চালন, বায়ু সঞ্চালনের নিয়ন্ত্রক সমূহ, এখানে আমরা বায়ু প্রবাহ পড়েছি, নিয়ত বায়ু, আকস্মিক বায়ু, সাময়িক বায়ু, এই সমস্তগুলো। কেটে দেবো ম্যাম, এই সিনটা কেটে দেবো। কন্টিনিউ। এখানে তো লক করা আছে। আচ্ছা, এখানে তোরা বায়ু প্রবাহ পড়েছিস, নিয়ত বায়ু, স্থানীয় বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু। কিন্তু বায়ু সঞ্চালনের ধারণা, যেখানে তোদেরকে বেশি করে বায়ু চাপ, অবক্রমজনিত বল, আমি জিনিসগুলো কি আছে বলছি। কোরিওলিস বল শুধু সংখ্যাটুকু পড়েছিস। এই বায়ু সঞ্চালন, ত্রিকোষ মডেল তত্ত্ব পড়িসনি তোরা। আবার যেটা পরে আছে নিয়ত বায়ু প্রবাহ, এটা তোরা পড়েছিস। আমি একদম প্রথম থেকে যেটা শুরু করছি সেটা হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু কাকে বলে। এটা আমি বারে বারে পড়িয়েছি, ক্লাস 10-এ পড়াতে হয়েছে, তার আগে নিচের ক্লাসগুলোতেও পড়তে হয়েছে। এবং আমরা যে 9-এ পড়েছি পশ্চিমবঙ্গের জলবায়ু, সেখানেও আবহাওয়া জলবায়ু বলে শুরু করে। 10-এ যে আমরা পড়েছি ভারতের জলবায়ু, সেখানেও আবহাওয়া জলবায়ু। এই আবহাওয়া এবং জলবায়ু কি? আবহাওয়া হচ্ছে প্রতিদিনের, এমনকি প্রতি ঘন্টার বায়ুমণ্ডলের যে বিভিন্ন অবস্থা, তার স্বল্পকালীন অবস্থাটাকে বলছি আবহাওয়া। কিরকম? এটা কোনো স্বল্প পরিসর স্থানের ক্ষেত্রেই বিচার করা হয়। আমাদের এখানে শালবনীতে নান্দারিয়া স্কুলে দাঁড়িয়ে আজকে আমরা বলতে পারবো না যে বৃষ্টি বা মেঘলা আকাশ, আজকে কেমন রোদ আছে, রৌদ্র করজ্জ্বল আবহাওয়া। এইটাই বর্ষাকালে দেখবি এক্ষুনি রৌদ্র করজ্জ্বল, তো এক্ষুনি মেঘলা। তাহলে আবহাওয়া প্রতিদিন, প্রতি ঘন্টায়, এমনকি প্রতি মিনিটেও পাল্টে যেতে পারে। তাহলে আবহাওয়া জিনিসটা কি না, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলোর অবস্থা। সেই উপাদানগুলো মনে রাখার জন্য মনে রাখবি বায়ু উষ্ণতা, বায়ু চাপ, বায়ু প্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত। প্রথমে হচ্ছে সূর্য রশ্মি, তাপের উৎস। তাপ বাড়লে চাপ কমে, নিম্নচাপ হয়, হয়তো। এবার নিম্নচাপ আর উচ্চচাপ। নিম্নচাপ মানে উষ্ণতা বেশি, উচ্চচাপ মানে উষ্ণতা কম। বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, এটাও বারে নিচের ক্লাসগুলোতেও বলেছি। যেমন নদী উচ্চগতি থেকে নিম্নগতির দিকে প্রবাহিত হয়, সেই রকমই এটা মনে রাখবি। সেই রকমই নয়, উচ্চচাপ থেকে বাতাস নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাহলে বায়ু উষ্ণতা পেলাম, বায়ু চাপ পেলাম, বায়ু প্রবাহ পেলাম। বায়ু প্রবাহিত হতে গেলে যদি রাস্তায় জলীয় বাষ্প পায়, জলীয় বাষ্প সংগ্রহ করবে, আর্দ্রতা হবে, আর্দ্র হলে মেঘ হবে, মেঘাচ্ছন্নতা হবে, তারপরে হচ্ছে বৃষ্টিপাত। তাহলে এই বায়ু উষ্ণতা, বায়ু চাপ, বায়ু প্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদি স্বল্পকালীন অবস্থাকে বলে আবহাওয়া। তাহলে জলবায়ু কি না, জলবায়ু এই যে উপাদানগুলো চলছে, এটা যদি আমরা দীর্ঘকাল ধরে দেখি, আজকে জানুয়ারি মাসে যেরকম টেম্পারেচার থাকবে পরের বছরে সেরকম যদি থাকে, আজকে ফেব্রুয়ারি মাসে যেরকম উষ্ণতা বৃষ্টিপাত থাকবে পরের বছর যদি থাকে। আমাদের এখানে কি হয়, ডিসেম্বর জানুয়ারি বেশ ঠান্ডা ঠান্ডা, ফেব্রুয়ারিতেও প্রথম দিকটা ঠান্ডা, তারপরে গরম বাড়তে শুরু করলো, মার্চে মোটামুটি খুব একটা ঠান্ডা গরম নয়, এপ্রিলে বাড়তে শুরু করলো, মে জুন প্রচুর গরম, তারপরে বৃষ্টিপাত এলো,
বৃষ্টি কমলে আবার সেই শরৎকালে না গরম না ঠান্ডা, বেশ সুন্দর সুন্দর আবহাওয়া, যেটা শরৎ বলছি। তারপরে হেমন্ত, তারপরে আবার শীত, শীতের পরে আবার বসন্ত। এই যে চক্রাকারে ঘুরছে, এটা 1 বছর 2 বছর নয়, আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আমি আজ 50 বছর বয়স, 50 বছর দেখে আসছি। তাহলে কি না, আবহাওয়ার যে উপাদানগুলো দেখেছিলাম তার দীর্ঘকালীন কমপক্ষে 35 থেকে 40 বছরের গড় অবস্থাকে বলে জলবায়ু। বুঝে গেছে? এবার যদি আবহাওয়া জলবায়ু পার্থক্য আসে, তাহলে আবহাওয়া কাকে বলে সংজ্ঞা লিখবো, জলবায়ু কাকে বলে সংজ্ঞা লিখবো। আবহাওয়া স্থান বা বিস্তার, স্বল্প পরিসর স্থানে জলবায়ু। এটা আমাদের ভারতের জলবায়ু, ভারত ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। ভারত এত বড় একটা দেশের জলবায়ু মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় কেন? এর মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। ক্রান্তীয় অঞ্চলে যা যা বৈশিষ্ট্য ভারতের জলবায়ুতে সেই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। এবং মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য কি না, শীতকালটা শুকনো হবে, গ্রীষ্মকালে বৃষ্টি হবে। ভারত ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। আরেকটা উদাহরণ যদি দিই, ভূমধ্যসাগরীয় জলবায়ু, সেখানে শীতকালে বৃষ্টি হয়, গ্রীষ্মকাল শুকনো থাকে। আরেকটা উদাহরণ যদি দিই, নিরক্ষীয় জলবায়ু, সেখানে সারা বছর প্রচুর উষ্ণতা, প্রচুর বৃষ্টি হয়। আরেকটা উদাহরণ মেরু জলবায়ু, যেখানে সারা বছরই বরফ পড়ে। এইগুলো হচ্ছে জলবায়ু। তাহলে আমি যখন পার্থক্য লিখবো, এটা সর্বপরিসর স্থানে, এটা অনেকটা এলাকা জুড়ে বা কোনো দেশ জুড়ে, অনেকগুলো দেশ জুড়ে একটা বিশাল অঞ্চল ব্যাপী এর বিস্তার। এছাড়া আর যে পার্থক্যগুলো আছে সময় বললাম, এটা স্বল্পকালীন, এটা দীর্ঘকালীন। প্রভাব, আবহাওয়া কিসের উপর প্রভাব বিস্তার করে না, দৈনন্দিন কাজে। আজকে আমি কিরকম কাজ করতে পারবো না পারবো, আজ প্রচুর বৃষ্টি হচ্ছে, বেরোতে পারবো কিনা, এরকম একটা ব্যাপার। সেখানে জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, কৃষি কাজ করে তো। জলবায়ু দীর্ঘকালে এরকম অবস্থা, আমাদের শীতকালে এখন সব ধান রুইতে চলে যাবে, এরকম কোনো ব্যাপার না। তাহলে কৃষির উপর প্রভাব বিস্তার করে জলবায়ু। কৃষির উপর প্রভাব বিস্তার করলে শিল্প, কৃষিজ অনেক ফসল, পাট থেকে, কার্পাস থেকে, আখ থেকে, প্রত্যেকটা শিল্পের দ্রব্য তৈরি হয়। আমি আর শিল্পের ডিটেলস শুনছি না। তাহলে শিল্প, খাদ্য, বস্ত্র, বাসস্থান, আমাদের এখানে যেরকম বাসস্থান মেরু অঞ্চলে সেরকম হবে না। মেরু অঞ্চলের গাছ বল, বাড়ি বল, এরকম শঙ্কুর মতো, মানে তুষার পড়লেও যাতে গড়িয়ে পড়ে যায়। এরপর এটা শর্ট কোশ্চেন, আবহাওয়া বিদ্যা বা মেটিওরোলজি, আমি কিন্তু পরের দিন পড়া জিজ্ঞেস করব। ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে সমস্ত ব্যাপারগুলো ঘটে, সেইটা যে বিদ্যার অন্তর্গত, সেটা হচ্ছে আবহবিদ্যা বা মেটিওরোলজি। এরপরে এরোনমি বা বায়ুবিদ্যা, বায়ুমণ্ডলের 50 কিমি থেকে তার উপরের অংশ পর্যন্ত যে সমস্ত ঘটনাবলী ঘটে, সেটা যে বিশ্লেষণ করে, সেটা হচ্ছে এরোনমি। এরপরে জলবায়ুগত উপাদান, তোদের প্রত্যেকটা সিলেবাস থেকে যদি আলোচনা করি, জলবায়ুগত, আমি নোটসটা তোদেরকে দিয়ে দেবো। জলবায়ুগত উপাদানগুলো কি কি? জলবায়ুগত উপাদানগুলোর মধ্যে আমরা প্রথম, তোরা বলতো এতক্ষণ যে পড়ানো, জলবায়ুগত প্রধান উপাদান কি? উষ্ণতা। উষ্ণতাটা পেলে তারপরে উচ্চচাপ, নিম্নচাপ, তারপরে বায়ু। তাহলে উষ্ণতা হচ্ছে সর্বাপেক্ষা প্রধান উপাদান। এবারে উষ্ণতাটা যে আসছে, এটা বা সূর্যের যে তাপটা আসছে, সেটা কি হিসেবে আসছে? সোলার রেডিয়েশন বা সৌর বিকিরণ হিসেবে। তোদের সিলেবাসে একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে সোলার রেডিয়েশন। সৌর বিকিরণ কাকে বলে? সূর্যপৃষ্ঠ থেকে প্রতিনিয়ত সূর্যের বহিঃপৃষ্ঠের তাপমাত্রা বলা হয় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখান থেকে প্রতিনিয়ত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং অন্যান্য গতিশীল কণা আলোক তরঙ্গের মতো 2,90,000 কিমি পার সেকেন্ড। আলো যেরকম আলোর গতিবেগ কত বলে সেকেন্ডে 1,86,000 মাইল, মাইলে বলছি, সেটাই 2,90,000 কিলোমিটারে পড়লাম পার সেকেন্ড। এই বেগে নিক্ষেপিত হতে থাকে কোন দিকে? চারদিকে। আমরা কোনটা নিয়ে আলোচনা করব? পৃথিবী পৃষ্ঠে কতটা সৌর বিকিরণ আসছে, তাকে সৌর বিকিরণ বলে। এই সৌর বিকিরণের শক্তি, এই শক্তিটা কিসের উপর নির্ভর করে না, তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর। তরঙ্গ দৈর্ঘ্য, এখানে সবসময় ইংলিশ গুলো জেনে রাখবেন। ওয়েভ লেংথ, এই ওয়েভ লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মাইক্রন। একটা এইরকম করে এম চিহ্ন দিয়ে লেখা হয়, না হলে MICRON এরভাবে লেখা।
এছাড়া তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের জন্য অ্যাংস্ট্রম এককও ব্যবহার করা হয়। 0.4 মাইক্রনের হলে পৃথিবী পৃষ্ঠে আসতে পারে। 0.3 বা তার কম তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেই সৌর বিকিরণ পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত এসে পৌঁছতে পারে না। এবার এই যে 0.3 0.4 তরঙ্গ দৈর্ঘ্য বলছি, তরঙ্গ দৈর্ঘ্যটা মাপ তো, এই মাপের বেসিসে 3 ভাগে ভাগ করা যায় তরঙ্গ দৈর্ঘ্যকে। একটা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করুন, সেটা ক্লাসটা আরো ভালো হবে। ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণটা মোটামুটি সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি যার তরঙ্গ দৈর্ঘ্যের মান 0.4 মাইক্রনের কম। আর 0.3 হলে তো আসতেই পারবে না, তাহলে 0.3 থেকে 0.4 এর মধ্যে সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি। এটা পরিমাণটা খুবই কম, 0.6%, মানে 0.6%। এটি কে শোষণ করে না, বায়ুমণ্ডলে যে অক্সিজেন লেয়ার আছে আর বায়ুমণ্ডলের যে ওজোন স্তর আছে। আমরা যখন ওজোন স্তর বা ওই যে প্রাকৃতিক যে আমরা যে দূষণের চ্যাপ্টারগুলো পড়েছি, তাতে কি পড়েছি যে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি এলে আমাদের ত্বকের ক্যান্সার, গাছপালা হলুদ হয়ে যেতে পারে। তো এই সূর্যের অতিবেগুনি রশ্মিকে আটকে দেয় কে, ওজোন স্তর। কোনো কারণে যদি এই ওজোন স্তরের ক্ষয় হয়, তখন কিন্তু সেটা আমাদের মানুষ সহ সমস্ত জীবজগতের পক্ষে বিরাট ক্ষতিকার। তাহলে এই যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, এটা শোষণ করে কোন স্তর, ওজোন স্তর শোষণ করে আর অক্সিজেন লেয়ার। এই ওজোন স্তর পুরোপুরিটাই আটকে দেয়। এই ওজোন স্তরকে আমরা বর্তমানে ক্ষয় করে দিই। কিভাবে ক্ষয় করে দিচ্ছি না, আমরা বিভিন্ন রকমের সিএফসি থেকে শুরু করে যে গ্রিনহাউস গ্যাসগুলো ব্যবহার করছি, তারা ওজোন O3টাকে ভেঙে দিচ্ছে। O3 তাকে O2 প্লাস O তে ভেঙে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে না, ওজোন যে লেয়ারটা ছিল সেই লেয়ারে অনেক ওজোন গহ্বর বা ওজোন হোল দেখা দিচ্ছে। তাহলে বল, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে কোন লেয়ার, ওজোন লেয়ার। হ্যাঁ জোরে বল, ওজোন লেয়ার আর অক্সিজেন লেয়ার। এরপরে মধ্যম তরঙ্গ বিকিরণ, এর তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হচ্ছে 0.8 মাইক্রন। কি হলো হিন্দি, কি বলছে ক্লাসে ডিস্টার্ব করছি না, আমি জিজ্ঞেস করবো এক্ষুনি। এর দ্বারা বায়ুমণ্ডল কিন্তু অতটা উত্তপ্ত হতে পারে না। এই যে 0.8 মাইক্রন যেটা বলছি, একটু শোন কথাগুলো, এটা মূলত আলোক তরঙ্গ। এরপরে দীর্ঘ তরঙ্গ বিকিরণ, এটাই মোটামুটি পৃথিবীতে আসে। এই যে পৃথিবীতে এসে পৌঁছেছে দীর্ঘ তরঙ্গ বিকিরণ বা লং ওয়েভ রেডিয়েশন, এই তরঙ্গ 0.8 মাইক্রনের থেকে বেশি হয়। এর দ্বারা পৃথিবী পৃষ্ঠ সরাসরি উত্তপ্ত হয়। এর পরিমাণ হচ্ছে 42%। সৌর বিকিরণের মধ্যে, এবার আমরা তো বলছি যে তোদের সৌর বিকিরণ একটা বড় চ্যাপ্টার, তাহলে সৌর বিকিরণকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে ভাগ করলাম। সৌর বিকিরণের যে মাত্রাগুলো বা তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে যে মাপগুলো, কতটা এলে বা কোন তরঙ্গ দৈর্ঘ্য এলে কোন অংশটাকে উত্তপ্ত করবে জানলাম। এরপরে যেটা জানবো, সৌর বিকিরণের উপাদান কি কি উপাদান দ্বারা গঠিত না, তার মধ্যে আছে এক্স রশ্মি, তার মধ্যে আছে গামা রশ্মি, তার মধ্যে আছে আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি, তার মধ্যে আছে রেডিও তরঙ্গ, তার মধ্যে আছে দৃশ্যমান আলো। বুঝে গেছে? এবার সৌর বিকিরণের একক আমরা তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে ভাগ করেছিলাম, কিন্তু সৌর বিকিরণের ডাইরেক্ট একটা একক আছে, সেটা প্রতি বর্গ মিটার এলাকায় কিলোওয়াট ঘন্টা এই হিসাবে প্রকাশ করা হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমি পরীক্ষাতে দেবো, সেটা হচ্ছে সৌর ধ্রুবক। সৌর ধ্রুবক প্রতি ইউনিট এলাকায়, সেটা আমি যে ইউনিটই ধরে নিই, প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ আসে সেটা হচ্ছে সৌর ধ্রুবক। সৌর ধ্রুবকের যে গৃহীত মান প্রতি বর্গ মিটার এলাকায় দেখা গেছে 1376 ওয়াট। এটা হচ্ছে সৌর ধ্রুবক। এই সৌর ধ্রুবক কি কাজে লাগে না, ফটোডায়োড একটি বৈদ্যুতিক উপাদান যা আলোর সংস্পর্শে এলে বিদ্যুৎ উৎপাদন করে। দেখবে আমাদের কথা হচ্ছে ম্যাক্সিমাম স্কুল, কলেজ, বড় বড় বিল্ডিং গুলোতে সোলার প্যানেল বসানো হয়েছে। সূর্য শক্তিটাকে মানে কি বলবো, কনজাম করে, মানে ওর মধ্যে যাতে কালেক্ট করে রেখে দিতে পারে এবং সেটা থেকে বিদ্যুৎ তৈরি করে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি চালনা করা যেতে পারে। দেখ, আমরা তাপবিদ্যুৎ কয়লা পুড়িয়েও তৈরি করতে পারি, জলবিদ্যুৎ জলের শক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন করতে পারি,
কাজে লাগাতে পারি, কিন্তু সৌরশক্তিটা যেটা আমাদের শুধু শুধু নষ্ট হয়ে যাচ্ছে। এত তাপ করছি, আমরা জানলা দরজা বন্ধ করে দিয়ে ঘরে ঢুকছি, ওই তাপটাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে সেটা থেকে বিদ্যুৎ তৈরি করলে বিদ্যুতের আরো যে ঘাটতিটা রয়ে যাচ্ছে সেটা মেটানো সম্ভব। এটার সবচেয়ে কার্যকরী একটা ক্ষেত্র হচ্ছে মহাকাশযানে সুনিতা উইলিয়ামস গেছে, কদিন একটা ছবি খুব ভাইরাল হয়েছে যে এরকম শীর্ণকায় দেহ হয়ে গেছে, যে তিনি কি সুস্থ আছেন, মানে মহাকাশ থেকে ছবি পাঠাচ্ছে যে সুনিতা উইলিয়ামস, ওটা ভালো নেই, দেখেছিস ছবি? দেখিস। মহাকাশে বিদ্যুতের যোগান বজায় রাখতে এই সোলার প্যানেলটা সবচেয়ে বেশি কার্যকর। সেখানে তো এখানে না এলে একটু বিদ্যুৎ পাঠিয়ে দিলাম, ব্যাপারটা নয়, বরং সৌর তাপ সংগ্রহ করে ওই সোলার প্যানেলকে অ্যাক্টিভ করে বিদ্যুতের যোগানটা রাখা যেতে পারে। এরপরে যেটা পড়বো, আগত সৌর বিকিরণ, ইনকামিং সোলার রেডিয়েশন বা ইনসোলেশন। যেটা ইনকামিং সোলার রেডিয়েশন, এইটা বোধহয় ক্লাস 10 এ আমি কিছু পড়িয়েছি, বাপোর সাথে বলছি। ইনকামিং সোলার রেডিয়েশন, এইটা থেকে আইএন নিয়েছি, এটা থেকে এসও নিয়েছি, এসওএল, এখান থেকে এসওএল এ, সোলারের এসওএল এ পর্যন্ত। ব্যাপারটা কি হলো? ইনসোলেশন। সূর্য থেকে যে পরিমাণ তাপ, সূর্যের বহিঃপৃষ্ঠের তাপমাত্রা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, সে সব দিকেই তাপ দিচ্ছে। পৃথিবীতে যে তাপ আসে সেটা তার 200 কোটি ভাগের 1 ভাগ, 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। সেটাই হচ্ছে, তো যদি ধর ইনকামিং সোলার রেডিয়েশন আসে বা ইনসোলেশন আসে বা আগত সৌর বিকিরণ আসে, সংজ্ঞাটা কিন্তু একই। সূর্য থেকে সূর্যের যে তাপ তার 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে, সেটাই হচ্ছে আগত সৌর বিকিরণ বা ইনকামিং সোলার রেডিয়েশন। এই ইনকামিং সোলার রেডিয়েশনটা বিভিন্ন জিনিসের উপর, বেশ কয়েকটা জিনিসের উপর প্রভাব বিস্তার করে। সেগুলো কি না, সূর্যরশ্মির পতন কোণ। ধর সূর্যরশ্মি এখানে লম্বভাবে পড়ছে, সেখানে তাপটা বেশি হবে না কম হবে? আর যেখানে সূর্যরশ্মি তির্যক ভাবে পড়ছে কম হবে। আমি বলবো, ক্যামেরা অন আছে, বলবো তুই কি বলছিস? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে সৌর বিকিরণের সময়কাল। আমাকে তোরা বল, শীতকালে আমরা বেশি তাপ পাই না গ্রীষ্মকালে বেশি তাপ? শীতকালে বেশি তাপ পাই আর গ্রীষ্মকালে কম তাপ পাই। ক্যামেরা চলছে, নার্ভাস হতে হলে সজাগ থেকে আমি কেন ক্যামেরা চালিয়ে রেখে এবার বুঝে দেয় কোন কালে বেশি তাপ পাই। এটা আমরা ক্লাস 11 স্টুডেন্টরা কি বলছে? ও তো 11 বলে না, মানে ও 12 এর বাচ্চারাও ভুল বলছে, সেজন্য মুখে হাসি ভালো যাচ্ছে। আরে নার্ভাস হওয়ার কি আছে, যাতে তোরা অ্যালার্ট থাকিস, তাই জন্য ক্যামেরা। তাহলে দ্বিতীয় একটা সূর্যরশ্মির পতন কোণ গেল। দ্বিতীয় পয়েন্ট কি বললাম? সময়কাল। যদি দিন বড় হয়, রাত ছোট হয়, ওই যে তাপটা সংগ্রহ করছে পৃথিবী বা নিয়ে নিচ্ছে, সেটা ছোট রাতে বিকিরণ করতে পারবে না, তাপের সঞ্চয় হবে। আবার এখন দিন ছোট রাত বড়, যেটুকু তাপ নিচ্ছে পুরোটাই ঠান্ডা হয়ে আরো শীতল হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে। তাহলে সময় একটা ফ্যাক্টর হয়। এছাড়া সৌর ধ্রুবক। সৌর ধ্রুবক কি বলেছি? প্রতি বর্গমিটার বা বর্গ কিলোমিটার প্রতি একক এলাকার মধ্যে প্রতি সেকেন্ডে যতটুকু তাপ পড়ছে, তাহলে সৌর ধ্রুবকের মান বেশি হলে এই সৌর ধ্রুবকের মানটা কত? এটা আবার অনুসুর অপসুর অবস্থানে পাল্টে যায়। থ্যাংক ইউ। সৌর ধ্রুবকের মানটা অপসুর অনুসুরে পাল্টে যায়। আচ্ছা বলতো, অপসুরে সূর্যতাপ বেশি পাবে না অনুসুরে? এবার বলবি অপসুর অনুসুর ভুলে গেছি। অপসুর হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি,
তাপটা বেশি পাবে না কম পাবে? বেশি। কম। অনুসর অবস্থানে না, মেজাবেন এখন মন দিয়েছে, অনুসর অবস্থানে কাছে আছে, তাপটা বেশি পাবে। তাহলে এই গেল সৌর ধ্রুবকের মানের পার্থক্য। যেখানে দুটো শর্ট কোশ্চেন হয়তো দিতে পারি, সৌর ধ্রুবকের মান জানুয়ারি মাসে কত হয় না একটু বেশি, অনুসর অবস্থান তখন 1.412 কিলোওয়াট পার বর্গমিটার। তুই এত ঘাড়নাটি যে আমি না হেসে পারলাম। আর জুলাই মাসে সেটাই হয়ে যায় কত, 1.321 বর্গমিটার কিলোওয়াট পার বর্গমিটার। প্রতি বর্গমিটার এলাকায় 1.321, অর্থাৎ একটু কম। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বলেছি যে কোনটা কম হলে সূর্যের তাপ বেশি হবে। এরপর হচ্ছে আবহাওয়া মণ্ডলের স্বচ্ছতা। যদি আবহাওয়া স্বচ্ছ হয় তাহলে তাপ বেশি আসবে, না যদি মেঘে মেঘে ভর্তি থাকে তাহলে তাপ বেশি আসবে? এই তো, তোরা মন দিলেই দিতে পারে। এরপরে আমরা যাব কার্যকরী সৌর বিকিরণ। আর ভালো লাগছে না? কার্যকরী সৌর বিকিরণ একটু বলে দিই। আমি এতক্ষণ পর্যন্ত বললাম কি তাপ আসছে 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 ইনকামিং সোলার রেডিয়েশনের কথা, যেটা 200 কোটি ভাগের 1 ভাগ। কিন্তু এই 200 কোটি ভাগের 1 ভাগই হোক আর যাই হোক, এটাই আমাদের 100% পৃথিবীতে আসার ক্ষেত্রে। এই 100% এর মধ্যে যে পরিমাণ তাপ পৃথিবীকে উত্তপ্ত করতে পারবে সেটা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ। সেটা হচ্ছে ইফেক্টিভ সোলার রেডিয়েশন। ইফেক্টিভ মানে কার্যকর, সেটা হচ্ছে 66%। আর 34% উত্তপ্ত করতে পারে না, ফিরে চলে যায়, সেটা হচ্ছে অ্যালবেড। এর মধ্যে বেশ কিছু ভাগ ক্ষুদ্র ক্ষুদ্র আছে যেগুলো তোদের মনে রাখতে হবে। 66% কার্যকরী সৌর বিকিরণের 48% ভূপৃষ্ঠ ডাইরেক্ট পায়, 15% বায়ুমণ্ডল পায়, 30% মেঘ দ্বারা শোষিত হয়। আমি নোটটা দেবো, সেখান থেকে পড়ে নিবি। এরপর আছে পার্থিব বিকিরণ, টেরেস্ট্রিয়াল রেডিয়েশন। রাতের বেলা ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত শক্তি দীর্ঘ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায়। তাহলে পার্থিব কথাটার মধ্যেই পৃথিবী কথাটা লুকিয়ে আছে। পৃথিবী থেকে যেটা ফিরে যাচ্ছে সেটা পার্থিব। তাহলে এই পার্থিব বিকিরণের মানে 48% পড়েছিল, পুরোটাই ফিরে যাবে। 42% যায় বায়ুমণ্ডলে, বাকি 6% সরাসরি মহাশূন্য। এই জন্যই বললাম এখানটা একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে। এরপরে তো আমি বলেছি যে আমরা 200 কোটি ভাগের 1 ভাগকে যদি 100% ধরি, তাহলে 66% উত্তপ্ত করলো, 34% ফিরে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যালবেডো। এই অ্যালবেডোর পরিমাণটা সবচেয়ে বেশি, মানে ফিরে যাওয়ার পরিমাণটা সবচেয়ে বেশি। এখানে কথা, এখানে আমি নোটটা থেকে জিজ্ঞেস করছি, জল থেকে বেশি হবে না বন থেকে বেশি হবে না বরফ থেকে বেশি হবে না মেঘ থেকে বেশি হবে? ফিরে যাওয়া অ্যালবেডো কামনা কাজ করলো না, এটা হচ্ছে বরফের উপর সবচেয়ে বেশি অ্যালবেডোর পরিমাণ। আচ্ছা যদি বলিস না বরফের উপর কাজ করবে না, তার মানে বরফের উপর অ্যালবেডো কাজ করবে না, মানে কি বরফ বেশি উত্তপ্ত হবে? হয় কি? হয় না। সেই জন্য বরফে কে কাজ করছে? ফিরে যাওয়াটা, অ্যালবেডো। তাই তো সে তাপ মানে নিতে পারেনি বা গলতে পারেনি। তাহলে এটা তুষার ক্ষেত্রে যার পরিমাণ 50 থেকে 90%, ঘন মেঘ থেকেও ফিরে যাওয়াটা 70 থেকে 80%, বন থেকে ফিরে যাওয়াটা 15 থেকে 20%, জল থেকে ফিরে যায় 10 থেকে 25%। আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, অ্যালবেডো পর্যন্ত।